শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, কারণ বাংলাদেশ ইস্যুতে উত্তাল গোটা দেশ। শুধু ওই দেশ নয়, আমাদের দেশেও এই নিয়ে আলোচনা চলছে, বিস্তর আলোচনা চলছে। আর চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের যে শুনানি, সেই শুনানি এগিয়ে আনার আবেদন নয়া যুক্তি দেখে বৃহস্পতিবার অর্থাৎ গতকালের পর আজও এই আবেদন গ্রহণ করা হলো না। শুনানির জন্য শর্ত দিয়েছেন চট্টগ্রাম আদালতের বিচারক। আর ফের আদালতে চিন্ময়ের যে আর্জি, সেই আর্জি আজ ফের আদালতে চিন্ময়ের আইনজীবী এবং সেই আইনজীবী তিনি পৌঁছন, এবং যে পিছনো হয়েছে চট্টগ্রাম কোর্টে চিন্ময়ের আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ আজ তিনি যান। তার জামিনের যে শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে, সেই শুনানি এগিয়ে আনার যে আবেদন, সেই আবেদন আজও করা হয়। গতকালের পর আজও নয়া যুক্তি দেখিয়ে আজও এই আবেদন গ্রহণ করা হলো না। শুনানির জন্য শর্ত দিয়েছেন চট্টগ্রাম আদালতের বিচারক। আর রবীন্দ্রনাথ ঘোষকে ঘিরে আজও স্লোগান, যে ছবি আমরা দেখেছিলাম আদালতের বাইরে, ফের আদালতে চিন্ময়ের আইনজীবী। আজ ফের আদালতে চিন্ময়ের আইনজীবী এবং তিনি যান, এবং আজও বিচারক চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানি এগিয়ে আনার আবেদন জানানো হয়। নয়া যুক্তি দেখিয়ে আজও এই আবেদন গ্রহণ করা হলো না। বুধবারের পর বৃহস্পতিবার এদিনও বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানি এগিয়ে আনার আবেদন গ্রহণ করা হলো না। আদালতের দরজায় ঘুরলেন ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়া বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ। আরেকটা লয়ার না থাকার কারণে এইবারে উনি এটা পেন্ডিং রেখে দিয়েছেন। সহায়তা আজকে পাওয়া উচিত ছিল। এটা যদি রিজেক্ট হয় আমরা হাইকোর্টে যাবো। উনি একটা দরখাস্ত নিয়ে আসছিলেন, তবে ওনার ওকালতনামাটা ছিল সুপ্রিম কোর্ট বারের। তো বিজ্ঞ আদালত বলছে যে এবারের একটা ওকালতনামা যে কোনো লয়ার দিয়ে আপনি দিলে আমি শুনানি করব। গত অগাস্টে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকেই পদ্মা পারের সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে বলে অভিযোগ। এরই মধ্যে গত মাসে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়। এতে পরিস্থিতি নতুন করে গরম হয়ে ওঠে। চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীদের উপরেও হামলা চলে বলে অভিযোগ। আতঙ্কে তার আইনজীবীরা চট্টগ্রাম আদালতে হাজিরি হননি বলে দাবি। 1 মাস পিছিয়ে যায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানি। ঠিক হয় 2রা জানুয়ারি শুনানি হবে। শুনানির এই দিন এগোনোর জন্য বুধবার চট্টগ্রাম আদালতে আবেদন করেন তার আইনজীবী রবীন্দ্র ঘোষ। অভিযোগ এরপরই চট্টগ্রাম আদালতে উত্তেজনা ছড়ায়। কোর্টেই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে আইনজীবীদের একাংশ মিছিল করে। চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীর উপর হামলাও হয় বলে অভিযোগ। চিন্ময় প্রভুর মামলা সহ আরো কিছু আইনজীবীর বিরুদ্ধে যে কতগুলো মামলা নেওয়া হয়েছিল, তাদের আইনগত সহযোগিতা করার জন্য আমি জজ সাহেবের কাছে যখন 3টে অ্যাপ্লিকেশন মুভ করতেছিলাম, আমার পিছন দিক দিয়ে 2-1 ধাক্কা দিয়েছে। আমি আশা করতে পারি নাই আইনজীবীরা কি করে সন্ত্রাসী করতে পারে। জজ সাহেবকে পর্যন্ত আজকে থ্রেট করছে, যার ফলে জজ সাহেব চেয়ার থেকে উঠে চলে গেছে। বুধবার চেয়ার ছেড়ে উঠে যান চট্টগ্রাম আদালতের বিচারক। বৃহস্পতিবার চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীর আবেদন শুনতে তিনি শর্ত চাপান। উনি একটা দরখাস্ত নিয়ে আসছিলেন, তবে ওনার ওকালতনামাটা ছিল সুপ্রিম কোর্ট বারের। তো বিজ্ঞ আদালত বলছে যে এবারের একটা ওকালতনামা যে কোনো লয়ার দিয়ে আপনি দিলে আমি শুনানি করব। নিউজ 18 বাংলা। একদিকে আজও আবেদন শুনল না আদালত, অন্যদিকে বাংলাদেশ ইস্যুতে মুলতবি রাজ্যসভা। বাংলাদেশ নিয়ে সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি। পড়শি দেশে সংখ্যালঘু পীড়ন নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি। রাজ্যসভায় প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি তৃণমূলের। প্রধানমন্ত্রীর বিবৃতি চেয়ে হইচই তৃণমূলের। গোটা দিনের জন্য স্থগিত রাজ্যসভা। My point of order is on Rule 251, sir. I request you, through you, sir, the situation in Bangladesh, we want the Prime Minister to come and give a statement. বাংলাদেশে যে পরিস্থিতিটা চলছে এবং সংখ্যালঘুদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে, এটা নিয়ে প্রধানমন্ত্রী চুপ কেন? ওদের যখন ভোটের বেলায় থাকে, ইলেকশনের সময় ওরা হিন্দু হিন্দু করে ভোট নেয়। আর আজকে প্রধানমন্ত্রীর কাছে 1 মিনিটের সময় নিয়ে যে রাজ্যসভাতে এসে যে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে বাংলাদেশ, সেটা নিয়ে একটা স্টেটমেন্ট রাখবেন। আমাদের এই দাবিটা ডেরেক ওব্রায়েন রাজ্যসভাতে রেখেছে। আমরা আশা করছি সেশন আরেকটা সপ্তাহ আছে, প্রধানমন্ত্রী এটার উপরে মুখ খোলা উচিত। আমি কাকে নেতা মানব, ডেরেক ওব্রায়েনকে না মমতা ব্যানার্জি? একই দল থেকে সমান্তরালভাবে 2 ধরনের বিবৃতি আসছে।
আমরা জানি যেটা বলেছেন মুখ্যমন্ত্রী, সেটাই তৃণমূল কংগ্রেসের শেষ কথা। তিনি বলেছেন যে আমরা কেন্দ্রের দিকে তাকিয়ে আছি, কেন্দ্র যেটা করবে আমরা তার সঙ্গে আছি। এখন কেন্দ্র কি করছে না করছে, হিন্দুদের জন্য এখন চোখের জল যারা ফেলছেন তারা প্রধানমন্ত্রীকে ফোন করে জেনে নিন। সমস্ত কথা তো বাইরে বলা যাবে না। বাংলাদেশের সংখ্যালঘুদের সাহায্য করুক ভারত সরকার, যারা চলে আসতে চাইছেন তাদেরও সাহায্য করুক নয়াদিল্লি। গতকালও কেন্দ্রকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন শোনাবো। ভারত সরকার প্রতিনিধি পাঠিয়েছে, এটা তো ভারত সরকারের দেখার কথা, আমার তো দেখার কথা নয়। তো আমাদের লোকেদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক, এটা তো আমি অলরেডি বলেছি। আমরা চাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মাস্ট অ্যাক্ট। বর্ডার থেকে তো অনেকে চলে আসছে আমি শুনছি, কিন্তু বিএসএফ কোথাও আটকাচ্ছে, কোথাও আটকাচ্ছে না। ইন্দো বাংলাদেশ একটা বর্ডারও তো বন্ধ করা হয়নি। বন্ধ করলে তো ইনস্ট্রাকশনটা আমাদের কাছে থাকতো, আমাদের কাছে এই ধরনের কোনো ইনস্ট্রাকশন নেই। কাজেই টোটালটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাপার। আমরা শুধু চাই তারা আমাদের মাইনরিটিসদের রক্ষা করুক। যাদের বিরোধিতা করা সেটা করতে পারতাম আমরা। বিরোধী দল এখানে দায়বদ্ধতার পরিচয় দিচ্ছে, দায়িত্ব নিয়ে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে। আর কেন্দ্রের শাসক দল তারা যদি নিজেদের রাজনীতি করবার জন্য, প্রধানমন্ত্রী যেটা দায়িত্ব সেটা তারা পালন করছে, বলুন আইনটা নিজের হাতে না নিয়ে ভারত সরকারকে পালন করতে। এই পরিস্থিতির মধ্যে আজ হিলি সীমান্তের ছবিটা দেখুন। হিলি সীমান্তে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের স্মরণ। দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে শহীদ স্মরণ। হিলির মাঠে ৭১ সালের ১২ই ডিসেম্বর শহীদদের সৎকার। সেনার উদ্যোগে ৪৬৮ জন শহীদকে স্মরণ করা হয়। স্মৃতিসৌধে মালা অবসরপ্রাপ্ত সেনা কর্তাদেরও। ইন্ডিয়ান আর্মি থেকে এটা বানানো হয়েছিল এবং প্রত্যেক বছর ইন্ডিয়ান আর্মি এখানে একটা কন্টিনজেন্ট পাঠান ১২ তারিখে। আর এই পার্টিকুলার রেসপন্সিবিলিটিটা জেলা সৈনিক বোর্ডের দায়িত্বে থাকে। এই ওয়ার মেমোরিয়ালটা ২০২২ সালে যখন সড়ক নির্মাণের সময় নষ্ট হয়ে গেছিল, ইন্ডিয়ান আর্মির নেতৃত্বে এইটাকে আবার নবীকরণ করা হয়েছিল। আজকে আমাদের কাছে এখানে হিস্টোরিক্যাল বাস্ট বানানো হয়েছে, এখানে ম্যাপস লাগানো হয়েছে, যাতে প্রজন্ম, আমাদের যে পরবর্তী প্রজন্ম আছে তারা যেন এর ব্যাপারে জানতে পারে, শিখতে পারে। ফারাক্কায় শিশুকে যৌন নির্যাতন আর সেই খুনে দোষী সাব্যস্ত মাত্র ৬১ দিনে। দেখাবো একটা ছোট্ট বিরতির পর, দেখতে থাকুন জেলা থেকে সরাসরি। অন্যদিকে হিলি সীমান্ত, বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের স্মরণ। দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে শহীদ স্মরণ। হিলির মাঠে ৭১ সালের ১২ই ডিসেম্বর শহীদদের সৎকার এবং সেনার উদ্যোগেই ৪৬৮ জন শহীদকে স্মরণ করা হয়। আজকে যে ছবিটা ধরা পড়ে সেই ছবিটা সম্বন্ধে জানতে চাইবো। অনুপ রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল জানাতে পারবে অনুপ? হ্যাঁ দেখো সোনিয়া, ১৯৭১ সালে যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই সময় ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে কিন্তু ৪৬৮ জন সেনা শহীদ হয়েছিল। সেই সময় তাদেরকে হিলি যে ফুটবল মাঠ রয়েছে সেই ফুটবল মাঠে তাদেরকে সেখানে দাহ করা হয়েছিল, গণদাহ সেখানে হয়েছিল। সেই সময় সেই যে গণদাহ এবং শহীদদের যে স্মরণ, সেই স্মরণে কিন্তু প্রত্যেক বছর হিলি এই ফুটবল মাঠে শহীদদের স্মরণ করে সেনাবাহিনীরা। তাদের বিএসএফ এবং আধা সেনাবাহিনীর যে আধিকারিকরা তারা সেখানে উপস্থিত হন প্রত্যেক বছর এই ১২ই ডিসেম্বরে, এবং সেখানে জেলা আধিকারিক থেকে শুরু করে সমস্ত পদাধিকারীরা সেখানে উপস্থিত হন এবং আজ সকালেও কিন্তু সেই মতন সেখানে শহীদদের স্মরণ করা হয়। তো বাংলাদেশ যে স্বাধীন হয়েছিল সেই স্বাধীনের মূল যে অংশটা সেখানে কাজ করেছিল, প্রায় ৬টি সেনার ব্রিগেডিয়াররা তারা সেখানে কাজ করেছিল, এবং সেই সময় গোর্খা রেজিমেন্ট থেকে শুরু করে বিভিন্ন রেজিমেন্টের সেনা বাহিনী সেখানে কিন্তু এসেছিল, এবং সেই সেনাবাহিনীর যে স্মরণ, সেই স্মরণেই কিন্তু আজকেও তার ব্যতিক্রম হয়নি। বেশ অনুপ। ইন্ডিয়ান আর্মি থেকে এটা বানানো হয়েছিল এবং প্রত্যেক বছর ইন্ডিয়ান আর্মি এখানে একটা কন্টিনজেন্ট পাঠান ১২ তারিখে। আর এই পার্টিকুলার রেসপন্সিবিলিটিটা জেলা সৈনিক বোর্ডের দায়িত্বে থাকে। এই ওয়ার মেমোরিয়ালটা ২০২২ সালে যখন সড়ক নির্মাণের সময় নষ্ট হয়ে গেছিল, ইন্ডিয়ান আর্মির নেতৃত্বে এইটাকে আবার নবীকরণ করা হয়েছিল। আজকে আমাদের কাছে এখানে হিস্টোরিক্যাল বাস্ট বানানো হয়েছে, এখানে ম্যাপস লাগানো হয়েছে, যাতে প্রজন্ম, আমাদের যে পরবর্তী প্রজন্ম আছে তারা যেন এর ব্যাপারে জানতে পারে, শিখতে পারে।